হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে রবি শেয়ার কি ঘুরে দাঁড়িয়ে, তারই প্রেক্ষিতে আজকে এই ভিডিওটি আসলে মেক করা। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমত আমরা রবির ডে চার্টটা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে রবির যেখানে যাত্রাটা শুরু হয়েছিল তখন যে পরিমাণে মার্কেটে চাহিদাটা ক্রিয়েট হয়েছিল, সে চাহিদাটা আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পাই যে কমতে থাকে, এবং যার প্রেক্ষিতে দেখা যায় যে মার্কেটে তাদের একটা বিশাল কন্টিনিউ আমরা পতন দেখতে পাই। এটাকে আসলে কারেকশন বলা যায় না, এটা আসলে দামটার পতন হয়েছে, এবং সেখান থেকে আমরা আসলে এখন পর্যন্ত সবাই হতাশার মধ্যে আছি, কারণ প্রচুর পরিমাণ বিনিয়োগকারী এই শেয়ারটা অনেক হাই প্রাইসে আপনার বাই করেছে, এবং এখন পর্যন্ত তাদের অবস্থানটা এই অবস্থায় যে কি করবে দিশ পাচ্ছে না। তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে রবি যে এখন যে অবস্থাতে আছে সেটা ধরে নেওয়া যায় যে একটা ড্রাই অবস্থায়, কারণ আমরা তার যদি ট্রেড ভলিউমটা দেখি, প্রিভিয়াস যে গত বছরে যেরকম ট্রেড ভলিউমটা ছিল সেখান থেকে অনেকাংশেই রবির কিন্তু ট্রেড ভলিউমটা কমে এসেছে, এবং রবি গত বছরের তুলনায় এ বছর তার ইপিএসটা কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু অন্যান্য দেশের যে মোবাইল অপারেটর আছে তাদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে যে রবি এখনো তার যে অ্যাজ এ দ্বিতীয় লার্জেস্ট বাংলাদেশের যে অপারেটর আছে মোবাইল হিসেবে, কিন্তু সে তুলনায় আমার কাছে মনে হচ্ছে প্রফিটের সংখ্যাটা অনেকাংশে কম। তো আমার কাছে মনে হচ্ছে যে রবির হয়তো এইখানে আরো ভালো একটা পারফরমেন্স করাটা প্রয়োজন, কারণ রবির যে গ্রাহক সংখ্যাটা আছে সেখানের তুলনায় দেখা যাচ্ছে তাদের প্রফিটের সংখ্যাটা অ্যাজ এ কম্পেয়ার যদি করি গ্রামীণ ফোনের সাথে, সে তুলনায় অনেক কম। তো এই দিকে আমার কাছে মনে হচ্ছে ফোকাসটা দেওয়া দরকার, এবং এটা তো আসলে একদিনেরই বিষয় না, এখানে অনেক লম্বা সময় একটা জড়িত থাকে, কারণ এই ধরনের ব্যবসায় তারা প্রেক্ষাটাই থাকে যে এখন আমি হয়তো ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, ক্রমাগত হারে দেখা যাবে যে ইনভেস্টমেন্টটা থাকবে, এবং একটা টাইমে গিয়ে এনে ধাপে ধাপে আমার সেই শর্ট টার্মের ভিতরে প্রফিটটা আরো কুইকলি রিটার্ন চলে আসবে। তো রবি বর্তমানে যে অবস্থানে আছে প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে যে দ্যাটস গুড, এবং রবির এখান থেকে এখন যেটা অপেক্ষা করতে হবে যে তাদের প্রফিটেবল যদি অবস্থা যদি আরো স্ট্রং না হয় তাহলে হয়তো রবির স্টকটির ক্ষেত্রে আমরা হয়তো দেখা যাবে যে সেটা খুবই নেগেটিভ ভাবে আপনার ইম্প্যাক্ট হচ্ছে। তো রবির আমার কাছে মনে হচ্ছে সেদিকে পারফরমেন্সটা এই মুহূর্তে আমার খুব জরুরি, এবং মার্কেটে অবস্থানটা যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ঘুরে দাঁড়াবে। তবে আমি এটা বলতে চাই যে রবির যে বর্তমানে যে তাদের পি রেশিওটা আছে সেটা আমার কাছে এখনো পর্যন্ত হাই রিস্কে মনে হচ্ছে। তো এইখানে খুবই ভাবনার বিষয়। এবং আরেকটা বিষয় যেটি হচ্ছে যে রবির সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে তাদের যে প্রাইসে স্টক মার্কেটে লিস্টেড হয়েছে সেইখানের তুলনায় হচ্ছে যে এটা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে, এবং সেই বৃদ্ধির ফলেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটার মানে ভুক্তভোগী সাধারণ বিনিয়োগকারী। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই সব বিষয়গুলোতে আমাদের অনেক দিক থেকে খেয়াল রাখাটা উচিত। পি রেশিওটা আসলে কোন অবস্থানে আছে না আছে এটাও আমাদের আসলে যাচাই বাছাই করে তার বাদে বিনিয়োগ করাটা উচিত। এখন যেখানে বিনিয়োগটা করব সেখানে যদি মানে আপনার পি রেশিও কিংবা আর্থিক অবস্থানটা যদি খুব ওয়েল না থাকে সেক্ষেত্রে আমাদের রিস্কটা বেশি থেকেই যায়। তো আমি এটাই বলবো যে শেয়ারটা কেনা বেচা টোটালটাই আপনার দায়িত্বে, কিন্তু এই ধরনের কিছু বিষয় বুঝে শুনে তার বাদে বিনিয়োগ করাটা সবচেয়ে উত্তম। এবং তাদের ফাইন্যান্সিয়াল হেলথ যতক্ষণ না পর্যন্ত খুব ভালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই স্টক থেকে আবার ভালো ডিভিডেন্ড পাবো না, এটাও আমাদেরকে বুঝতে হবে। তো এইখানে একটার সাথে অনেকগুলো বিষয় মানে জড়িত আছে।
এই জিনিসগুলো বুঝে শুনে তার বাদে আমাদের আগ বাড়াতে হবে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশ আমরা কম দরে দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে বর্তমানে এই পর্যায়ে রবির এখন দেখা যাচ্ছে সারা বছরে আপনার সবচেয়ে লোয়েস্ট প্রাইসে স্টকটি ট্রেড হচ্ছে। তো এটা কিন্তু অনেক ভাবনার বিষয়। এবং আমি আরেকটা জিনিস বলবো যে যেহেতু স্টকটি ক্রমাগত হারে একটা ডাউন ট্রেন্ডে আছে, আমার কাছে মনে হচ্ছে যে যারা নতুন করে চিন্তা করছেন যে রবি নেওয়া যায় কিনা, আমি বলবো যে আরেকটু ভাবার বিষয় আছে, ভেবে চিন্তে তার বাদে চিন্তাগুলো করতে পারে। কারণ আমি এখানে আবারও বলছি যে কোনো বাই সেল নির্দেশনা দিচ্ছি না, কিন্তু এখানে অনেক কিছু বোঝার আছে, যেটা আপনাকে হয়তো ভালো কিছু দিতে পারে, আবার খারাপ কিছু দিতে পারে। তো আমি এই জিনিসগুলোই আপনাকে আইডেন্টিফাই করে দিতে পারবো, এর থেকে বেশি কিছু না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই মার্কেটটা যত সময় যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ভয়েস কলের তুলনায় ডাটার বিজনেসটা বেড়ে যাচ্ছে, এবং ডাটাটা অনেক দিকে আপনার চেঞ্জ হয়ে আসছে। দেখা যাচ্ছে যে আগে যেখানে আমরা কন্টিনিউ মোবাইল ডাটার উপরে নির্ভর ছিলাম, এখন দেখা যাচ্ছে যে ওয়াইফাই এর উপরে এবিলিটিটা বেড়ে যাচ্ছে। তো অনেক চেঞ্জ আসতেছে, এবং সেক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলোরও কিন্তু তাদের প্রোডাক্টেরও কন্টিনিউ চেঞ্জ আছে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে না যে খুব শর্ট টার্মই এই কোম্পানিটির ফাইন্যান্সিয়াল হেলথটা খুব কুইকলি রিকভারি হবে। তার জন্য অবশ্যই একটা সময় দিতে হবে, যেটার কারণে হয়তো ভবিষ্যতে আমরা এই স্টকটি থেকে ভালো একটা অবস্থানে দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না যে খুব শর্ট টার্ম মিরাক্কেল টাইপের কিছু হয়ে যাবে। তো এটাই আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছিলাম। আর এটাই আবার বলবো যে শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।